গাজায় ফের মসজিদ গুড়িয়ে দিল ইসরায়েল, আহত অনেক মুসল্লি। লেবাননে হামলায় ধ্বংস বহুতল ভবন, বহু হতাহতের শঙ্কা। হিজবুল্লাহর প্রতিরোধের মুখে নেতানিয়াহুর সেনারা। এবং তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, ব্যাহত যান চলাচল, বাতিল ফ্লাইট, বন্ধ আংশিক সড়ক ও রেলপথ। আরও কয়েকদিন অপরিবর্তিত থাকতে পারে পরিস্থিতি, বলছে আবহাওয়া বিভাগ। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে বছরে $30,000 কোটি দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশ। কপ সম্মেলনে একমত 200 দেশের প্রতিনিধিরা। পরিমাণ অপমানজনক বলছেন সমালোচকরা। বাংলাদেশ সফরের পরিকল্পনা ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের, সঙ্গে থাকবেন রানী কামিলা। চূড়ান্ত হয়নি তারিখ, লক্ষ্য দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার। ভারতের ঝাড়খণ্ডে বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারী ও মুসলিম বিরোধী প্রচারণা প্রত্যাখ্যান ভোটারদের। বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের জয়, মহারাষ্ট্রে ক্ষমতাসীনরা। গাজার নুসৈরাতে একটি মসজিদ গুড়িয়ে দেওয়ার পাশাপাশি খান ইউনুস সহ বেশ কয়েকটি এলাকায় দিনভর হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। লেবাননের রাজধানী বৈরুতের রাস্তা এলাকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একটি 8তলা ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে দুটি এলাকায় স্থল অভিযানের সময় হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি সেনারা। হঠাৎ করে বিকট বোমার শব্দে কেঁপে ওঠে গাজার নুসৈরাত এলাকা। আবার বৈরুতের বাস্তা এলাকায় 5টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল। এ হামলায় তছনছ হয়ে যায় পুরো এলাকা, ধসে পড়ে একটি 8তলা ভবন। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়াও বৈরুতের হাদাদ ও টায়ার এলাকায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। তবে লেবাননের খিয়াম ও আল বাইদা এলাকায় ইসরায়েলি সেনাদের প্রতিহত করে হিজবুল্লাহ। একটি মেরকাভা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে ধ্বংসের দাবি করেছে সশস্ত্র সংগঠনটি। এছাড়া ইসরায়েলের হাইফায় একটি সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $30,000 কোটি দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত এ অর্থ দেয়া হবে। রোববার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এর 29তম আসরে এ বিষয়ে সম্মত হয় প্রায় 200 দেশের প্রতিনিধি। কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমাতে সংক্রান্ত একটি চুক্তিতেও রাজি হয়েছে সদস্য দেশগুলো। চলতি বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলনের 29তম আসর শুরু হয় 11 নভেম্বর। গত শুক্রবার তা শেষ হওয়ার কথা থাকলেও জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। এতে মেয়াদ বাড়ানো হয় আরও একদিন। আর এই শেষ দিনের শেষ মুহূর্তে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থ সহায়তার চুক্তিতে সম্মত হয়েছে প্রায় 200টি দেশ। চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতি বছর অন্তত $30,000 কোটি দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $10,000 কোটি জমা দিচ্ছে ধনী দেশগুলো। গত শুক্রবার খসড়া চুক্তিতে বছরে $25,000 কোটি দেওয়ার প্রস্তাব হয়েছিল। তবে ওই প্রস্তাব নাকচ করে দেয় দরিদ্র দেশগুলো। ধনী দেশগুলোর বিরুদ্ধে জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলে শনিবার রাতে সম্মেলন বর্জনের ঘোষণা দেয়। পরে আবার আলোচনায় যোগ দেয় তারা। উন্নয়নশীল দেশগুলোর দাবি জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে $130,000 কোটি দিতে হবে। পরে বছরে $30,000 কোটি দিতে রাজি হয় ধনী দেশগুলো। এদিকে কার্বন নিঃসরণ হ্রাস সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রায় 1 দশক পর সম্মত হয়েছে সদস্য দেশগুলো। চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ এবং বায়ু বিদ্যুৎ উৎপাদনের মতো নানা প্রকল্প হাতে নেবে উন্নয়নশীল দেশগুলো। এভাবে প্রতি 1 টন কার্বন ডাই অক্সাইড বা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিনিময়ে একটি কার্বন ক্রেডিট পাবে তারা। বৈশ্বিক একটি বাজার থেকে অর্থের বিনিময়ে ওই ক্রেডিট কিনতে পারবে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান। প্রতিটি ক্রেডিট কিনলে তারা 1 টন কার্বন নিঃসরণের অনুমতি পাবে বলে জানানো হয়। সদ্য পাশ হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ওপেক হোয়েকস্ট্রা। বলেন, জলবায়ু অর্থায়নের নতুন যুগের সূচনা হিসেবে COP29 সম্মেলনকে বিশ্ব স্মরণে রাখবে। অন্যদিকে চুক্তির সমালোচনা করে গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদৌ বলেন, উন্নয়নশীল বিশ্বের জন্য এই COP একটি বিপর্যয়। ধনী দেশগুলো যারা জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দেওয়ার দাবি করে তারাই পৃথিবী ও বাসিন্দাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। চোখ ধাঁধানো আলোকসজ্জায় বড়দিনের ক্ষণগণনা শুরু।
লিসবনের বর্ণিল আয়োজনের খবর থাকছে সংবাদের শেষাংশে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের পরিকল্পনা করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। এই সফর নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর, তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি। গণমাধ্যমের খবর অনুযায়ী রাজার এ সফরের মাধ্যমে উপমহাদেশের 3 দেশের সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হবে। ক্যান্সারের চিকিৎসা শেষে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শিগগিরই বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন তিনি। সঙ্গে থাকবেন রানী ক্যামিলা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর বলছে, এ সফরের মাধ্যমে ব্রেক্সিট পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের সঙ্গে কিনতে পারবে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান। প্রতিটি ক্রেডিট কিনলে তারা 1 টন কার্বন নিঃসরণের অনুমতি পাবে বলে জানানো হয়। সদ্য পাশ হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ওপেক হোয়েকস্ট্রা। বলেন, জলবায়ু অর্থায়নের নতুন যুগের সূচনা হিসেবে COP29 প্রস্তুতি নেওয়া শুরু করেছেন রাজা চার্লস ও রানী ক্যামিলা। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এর আগে 2022 সালে ভারতীয় উপমহাদেশ সফর করার কথা ছিল চার্লসের, কিন্তু তখন তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে তা বাতিল করা হয়। এরপর ক্যান্সার ধরা পড়ে রাজার। বর্তমানে তার স্বাস্থ্যের উন্নতি হওয়ায় এ সফর নিয়ে নতুন করে এগোচ্ছে ব্রিটেনের পররাষ্ট্র দফতর। গণমাধ্যমের খবর অনুযায়ী এবারের সফর ব্রিটেনের রাজা চার্লস ও রানী ক্যামিলার জন্য গুরুত্বপূর্ণ সফর হতে চলেছে। শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিকভাবেও ব্রিটেনের সঙ্গে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরও মজবুত করবে। ভারতের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ঝাড়খণ্ডে জয় পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এর মধ্য দিয়ে রাজ্যটিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও মুসলিম বিরোধী যে প্রচারণা বিজেপি চালিয়েছিল তা প্রত্যাখ্যান করলেন ভোটাররা। এদিকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। কেরালার ওয়েনারে উপনির্বাচনে জয়ী হয়েছেন তিনি। অন্যদিকে পশ্চিমবঙ্গের 6 বিধানসভা আসনে ভূমিধস জয় পেয়েছে মমতার দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পশ্চিমবঙ্গের যে 6 বিধানসভা আসনে ভোট হয়েছিল তার সবকটিতে জয়লাভ করেছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 6টি আসনের মধ্যে কেবলমাত্র মাদারিহাট আসনে জয় পেয়েছিল বিজেপি। বাকি 5টি আসনই ছিল তৃণমূলের দখলে, কিন্তু এবারের উপনির্বাচনে সেই আসনটিও নিজেদের দখলে নিল মমতার দল। আবার মিটিংয়ে যাব। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়েনারে উপনির্বাচনে বিরোধী প্রার্থীদের বড় ব্যবধানে হারিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। চলতি বছরের শুরুর দিকে হওয়া লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর ভাই রাহুল গান্ধী 2টি আসনে লড়াই করে 2টিতেই জয় পান। তার একটি এই ওয়েনার, অপরটি উত্তরপ্রদেশের রায়বেরেলি। তবে ওয়েনার আসনটি ছেড়ে দেন রাহুল। এরপর সেখানে উপনির্বাচন ঘোষণা করা হয়। মুহূর্তেই গাজার মসজিদ ধ্বংস করল নেতানিয়াহু বাহিনী। ক্ষিপ্ত ট্রাম্প, গণধোলাই খাবে নেতানিয়াহু। দর্শক, টানা 2 বছর যুদ্ধের এখনও নিষ্পত্তি হচ্ছে না শুধুমাত্র নেতানিয়াহুর কারণে, যে কিনা ইসরায়েলি বাহিনীদের দ্বারা ফিলিস্তিনি ও গাজাবাসীদের ধ্বংস করে দিতে যাচ্ছে। আর এই নেতানিয়াহুর কারণেই আজ টানা 2 বছর থেকে ফিলিস্তিনিবাসীরা ইসরায়েলের হাতে আটকা পড়ে আছে। তবে নেতানিয়াহু যে কাজগুলো ভালো করতেছে না তার প্রুফ বরাবরই দিচ্ছে। আজ একটু আগে আবারও 8 তলা মসজিদ মুহূর্তেই ধ্বংস করে দিয়েছে। এতে ক্ষিপ্ত মুসলিম রাষ্ট্রের দেশগুলো। সেই সাথে ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে কোনোভাবে যদি পৌঁছায় তাহলে সাথে সাথে গ্রেপ্তার করা। কেননা একমাত্র নেতানিয়াহুর কারণে পুরো বিশ্ব এখন বিশৃঙ্খলে। তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।